শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে পরীক্ষাটি 26শে সেপ্টেম্বর হতে চলেছে সেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সায়েন্সের উপর ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা জিকে নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষাতে 50 নম্বরের জিকে কোশ্চেন থাকে। তো এই 50টা কোশ্চেনের মধ্যে প্রায় 10 থেকে 12টি কিন্তু সায়েন্সের উপর কোশ্চেন আসে, অর্থাৎ বায়োলজি, ফিজিক্স বা কেমিস্ট্রি মিলিয়ে, বা তারও বেশি সংখ্যক কোশ্চেন থাকতে পারে। মোটামুটি 10-12টা তো থাকেই, তার বেশিও থাকতে পারে। ঠিক আছে, তো সেই 10-12টি কোশ্চেনের কথা মাথায় রেখে আজকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিছু সায়েন্সের জিকে নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো থেকে হয়তো একটি দুটি কোশ্চেন তোমার কমন এসে যেতে পারে। অল্প কিছু কোশ্চেন আলোচনা করব, ভীষণ কমনযোগ্য কোশ্চেন, ঠিক আছে, যেগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায়। শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নয়, অন্য যে কোনো WBCS সহ রেলের যে কোনো এক্সাম বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এ ধরনের জিকে একটি বা দুটি কমন এসে যেতে পারে। শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসের একদম প্রথম প্রশ্ন যে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি? অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি বা ইহা কি কাজে লাগে, এর উপর থেকে কিন্তু কোশ্চেন করা হয়। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি না, তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে কিন্তু অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলা হয়, যেটা সোনার উপর দোকানে কিন্তু সোনা গলাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কি হলো? অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি না, 3 আয়তন গাঢ় HCl, ঠিক আছে, গাঢ় HCl, 3 আয়তন গাঢ় HCl সঙ্গে কি প্লাস 1 আয়তন, মানে 1 না লিখলেও হয়, 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 এর মিশ্রণকে কিন্তু বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হয় যে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের আয়তনগত অনুপাত কত? সেই ক্ষেত্রে আমরা কি বলবো? অনুপাত কত? 3:1। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আগে বলে তাহলে 3:1। আবার যদি বলা হয় যে আগে নাইট্রিক অ্যাসিড দিল, যে নাইট্রিক অ্যাসিড আর অম্লরাজে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তনগত অনুপাত কত? সেই ক্ষেত্রে কিন্তু 1:3 হবে। 1 হচ্ছে HNO3 আর ইসটু নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এটা চাইলে এটা, আর যদি উল্টোটা দেয় HCl আগে বলে তাহলে এটা হবে HCl HNO3। ঠিক আছে, তো HNO3। তো এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু বারবার চাকরি পরীক্ষায় আসে, আয়তনের অনুপাত চাইতে পারে, অথবা দেখো এটা কি কাজে লাগে, এটা সোনার উপর গলাতে ব্যবহার করা হয় সোনার উপর দোকানে। তো যখন সোনা গলানোর জন্য এটা ব্যবহার করা হয়, তখন কিন্তু এই যে গলানোর সঙ্গে ব্যবহার হয় তখন বিক্রিয়া করে কিন্তু এখান থেকে একটা গ্যাস তৈরি হয় সোনার দোকানে। অনেক সময় প্রশ্ন আসে অম্লরাজ ব্যবহারের ফলে সোনার উপর দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়? সেই ক্ষেত্রে কিন্তু NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাসটা কিন্তু উৎপন্ন হয়। অনেক সময় এই কোশ্চেনও আসে যে সোনার উপর দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যাকোয়ারিজিয়া সম্পর্কে আশা করছি বুঝতে পারলে, এবং এখান থেকে ঘুরিয়ে ফিরে যাই কোশ্চেন আসুক পারবে। চলে যাই নেক্সট কোশ্চেনে। 2 নম্বর, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি কি কি? অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলা হয় বড় বড় শহরে, যেখানে কলকারখানার ভাগ বেশি, সেখানে কি হয়, বায়ু দূষক যে গ্যাস তৈরি হয়, বায়ু দূষক গ্যাস, সেটা হচ্ছে SO2 এই যে NO2, যেটা এক্ষুনি বললাম সোনার উপর দোকান থেকে নির্গত হয়, এই SO2 NO2 এই গ্যাসগুলো কি হয়, অনেক সময় বাতাসে বেশি হয়ে গেলে এই SO2 কি করে, SO2 হচ্ছে বাতাসে যে জলীয় বাষ্প থাকে H2O, এই জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে, সেটা হচ্ছে H2SO4। ঠিক আছে, H2SO4। আবার এই NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করে, যদি জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, H2O জলীয় বাষ্প মানে জল, সেখানে H2 এর সঙ্গে বিক্রিয়া করলে কি হয়, একটি অ্যাসিড তৈরি হয় HNO3। ঠিক আছে, তাহলে এইটা যখন বাতাসে বেশি পরিমাণে হয়ে যায় তখন কি হয়, অনেক সময় বৃষ্টির আকারে ঝরে পড়ে এই অ্যাসিডগুলো, H2SO4 আর HNO3, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এটাকেই আমরা অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি বলে থাকি। ঠিক আছে, তাহলে এই অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস কোনটা? SO2
আর NO2। ঠিক আছে, চাকরির পরীক্ষায় কিন্তু বারংবার আসতে দেখা যায় যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি কি কি। তাহলে এই যে দুটো বললাম গ্যাস, এই দুটো গ্যাস কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এবং এরা বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টির সময় কোন কোন অ্যাসিড তৈরি করে, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এবার এই অ্যাসিড বৃষ্টি যখন কোনো বড় বড় ইমারত মানে মার্বেল পাথরের তৈরি, মার্বেল পাথর মানে CaCO3, ঠিক আছে, এই মার্বেল পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট বা কলিচুন, এর উপর কলিচুন বলছি, মার্বেল পাথরের উপর যখন এই অ্যাসিড বৃষ্টি ঝরে পড়ে, বিশেষ করে H2SO4, এই H2SO4 তখন কি হয়, এই H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি হয়, ক্যালসিয়াম সালফেট CaSO4, ক্যালসিয়াম সালফেট, এই যে ক্যালসিয়াম সালফেট প্লাস জল H2O এবং সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস CO2 তৈরি করে। এর ফলে এই যে CaSO4 ক্যালসিয়াম সালফেট তৈরি হলো, তখন এই ক্যালসিয়াম সালফেট কি করে এই মার্বেল পাথরের উপর একটা কালো স্পট বা দাগ সৃষ্টি করে, ক্ষত সৃষ্টি করে, যেটাকে স্টোন ক্যান্সার বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাসিড বৃষ্টির সময় এই যে মার্বেল পাথরের উপর যে কালো দাগ তৈরি হয় সেটাকে স্টোন ক্যান্সার বলা হয়, এবং এই স্টোন ক্যান্সারের জন্য দায়ী কিন্তু এই সালফিউরিক অ্যাসিড, মানে ওই অ্যাসিড বৃষ্টি মানে কি এই সালফিউরিক অ্যাসিড। তাহলে স্টোন ক্যান্সার কি সেটাও বোঝা গেল, স্টোন ক্যান্সার কিভাবে সৃষ্টি হয় বোঝা গেল, এবং মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি কি কি, SO2 NO2, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, বারবার আসতে দেখা যায়। আর যদি অ্যাসিডের কথা বলা হয় তাহলে এই H2SO4 এবং HNO3, এই অ্যাসিড দুটো কিন্তু অ্যাসিড বৃষ্টির সময় ঝরে পড়ে। ঠিক আছে, তাহলে অ্যাসিড বৃষ্টি বুঝে গেলে এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেনই ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যতগুলো কোশ্চেন নিয়ে সায়েন্স থেকে আলোচনা করছি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে বারবার আসতে দেখা যায়, এবং আসন্ন পুলিশের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি আসার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ক্লাসটির সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি একটি কোশ্চেন নিশ্চয়ই এখান থেকে কমন পেয়ে যাবে আসন্ন পুলিশের পরীক্ষাতে। আজকের ক্লাসের পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে, গ্রিন হাউস গ্যাস কোনগুলি। চাকরি পরীক্ষায় ঠিক এইভাবে আসে না, চাকরির পরীক্ষায় আসে নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়, বা নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস, এই জাতীয় কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায়। তো গ্রিন হাউস গ্যাস কোনগুলি আমরা খুব সংক্ষেপে জানি, যে গ্যাসগুলো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে তাদেরকেই আমরা গ্রিন হাউস গ্যাস বলি। গ্রিন হাউস এফেক্ট কি ডিটেলস আমি যাচ্ছি না, অনেক সময় লাগবে আলোচনা করতে, সে আলোচনায় যাচ্ছি না। মেইনলি গ্রিন হাউস গ্যাস হচ্ছে সূর্য থেকে যে তাপ আসে সেই তাপকে আবদ্ধ করে যে গ্যাসগুলো ধরে রাখে বায়ুমণ্ডলের মধ্যে, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় সেই গ্যাসগুলো। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো, এই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে যে গ্যাসগুলি মূলত সাহায্য করে তাদেরকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। গ্রিন হাউস গ্যাসের মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো, CO2 কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, তারপর মিথেন CH4, তারপরে রয়েছে তোমার CFC ক্লোরোফ্লুরোকার্বন, CFC ক্লোরোফ্লুরোকার্বন, এছাড়া আছে ওজোন গ্যাস O3, এছাড়া আর কি হতে পারে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFC, ওজোন গ্যাস, জলীয় বাষ্প, ঠিক আছে, ওয়াটার ভেপার, জলীয় বাষ্প কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা, জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। তাহলে জলীয় বাষ্প কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে, এগুলো কিন্তু মূলত গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, আর গ্রিন হাউস গ্যাস নয় কোনটি, নয় যেগুলো গ্রিন হাউস গ্যাস নয় যেগুলো, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস নয়, এটা মূলত এই চাকরির পরীক্ষায় জানতে চাওয়া হয় যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তো উল্লেখযোগ্য দুটো গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেনটা কিন্তু বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস থাকে, প্রায় 78.08% নাইট্রোজেন গ্যাস থাকে, এই নাইট্রোজেন গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, এটা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে না। এছাড়া হাইড্রোজেন গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, যদিও হাইড্রোজেন গ্যাস সামান্য ভূমিকা নেয়, কিন্তু এটাকে গ্রিন হাউস গ্যাস নয় হিসাবেই ধরা হয়। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটি গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। চাকরির পরীক্ষায় অনেকগুলো অপশনস দিয়ে জানতে চাওয়া হয় এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস বা কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তো তুমি যদি গ্রিন হাউস গ্যাসের এই লিস্ট এবং কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয় সেগুলো মুখস্থ রাখো, তাহলে কিন্তু তুমি ইজিলি এই কোশ্চেনটির উত্তর চাকরি পরীক্ষায় করে আসতে পারবে। আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাসের তালিকাটা অবশ্যই আমাদের পড়ে রাখতে হবে, কোনটা গ্রিন হাউস গ্যাস নয় বা কোনটা গ্রিন হাউস গ্যাস, কোনগুলি গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তো গ্রিন হাউস গ্যাস হয়ে গেল। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 4, আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এলপিজি এর প্রধান উপাদান কি। অনেক সময় এলপিজি গ্যাসের সম্পূর্ণ নাম আসে, আমরা বাড়িতে যে গ্যাস
সিলিন্ডারে গ্যাস রান্না করি, যে গ্যাস সিলিন্ডারের মধ্যে যেটা থাকে লিকুইড ফর্মে, সেটা কিন্তু এলপিজি গ্যাস। এছাড়া দেখবে যে গ্যাস লাইটারগুলোর মধ্যে যে গ্যাসটা থাকে লিকুইড অবস্থায় থাকে, এটা কিন্তু এলপিজি। ঠিক আছে, এই এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এলপিজির প্রধান উপাদান কি? বিউটেন। এলপিজির প্রধান উপাদান বিউটেন, যেটাকে C4 সংকেত হচ্ছে C4H10। এটা কিন্তু বিউটেন, এটাই কিন্তু এলপিজির প্রধান উপাদান। ঠিক আছে, এছাড়া বিউটেন ছাড়াও কিন্তু এর মধ্যে প্রোপেন থাকে। প্রোপেন হচ্ছে, দেখো প্রোপেন থাকে কম বেশি প্রোপেন, কিন্তু প্রধান উপাদান চাইলে অবশ্যই বিউটেন, এটাই কিন্তু প্রধান উপাদান। প্রোপেন থাকে যার সংকেত হচ্ছে C3H8, এটা প্রোপেন। ঠিক আছে, এছাড়া আরো অন্যান্য পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে এলপিজির মধ্যে। তো এলপিজির অনেক সময় সম্পূর্ণ নাম আসে, পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস। ঠিক আছে, এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এটা হচ্ছে প্রধান উপাদান, এটাই আসে বেশিরভাগ। আর এছাড়া প্রোপেন থাকে। এবার এখান থেকে একটি কোশ্চেন আসে এলপিজি গ্যাস রিলেটেড, যে এলপিজি গ্যাস সিলিন্ডার কোথাও লিক করলে একটা গন্ধ বের হয়, এই গন্ধটা কিসের? এই এলপিজি গ্যাসের মধ্যে গন্ধ সৃষ্টি করার জন্য একটা সালফারের যৌগ মেশানো থাকে। অনেক সময় অপশনে সালফার থাকে, বা অনেক সময় সালফার না থেকে সালফারের যে যৌগ সেটা ইথাইল মারক্যাপটান বলে একটা পদার্থ থাকে। ইথাইল মারক্যাপটান। ঠিক আছে, মারক্যাপটান এই পদার্থটা মেশানো থাকে এলপিজি গ্যাসের মধ্যে, এটা থেকে কিন্তু ওই গন্ধটা বের হয়। এটা সালফারের একটি যৌগ। ঠিক আছে, অনেক সময় এটা না থেকে সালফারের যৌগ লেখা থাকতে পারে। ঠিক আছে, তাহলে এলপিজি প্রধান উপাদান আমরা জানলাম, এবং এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে যে গন্ধটা বের হয় সে কোন পদার্থের জন্য গন্ধটা বের হয় সেটাও আমরা জানলাম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। আরো প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি, দেখতে থাকো। আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5, আরেকটি ভীষণ বারবার চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি? শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ আমরা হয়তো এটা অনেকেই জানি। শুষ্ক বরফ হলো কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সলিড ফর্ম, কঠিন ফর্ম। কার্বন ডাইঅক্সাইডকে যদি খুব ঠান্ডা করা হয়, ঠান্ডা করতে করতে -78.5 প্রায় -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাওয়া হয়, তাহলে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো সেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি করি? শুষ্ক বরফ বলি। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2, এটা সলিড। ঠিক আছে, সলিড মানে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে আমরা শুষ্ক বরফ বলি, যার টেম্পারেচার হচ্ছে -78.5 ডিগ্রি সি। অনেক সময় এই কোশ্চেনটা আসে যে শুষ্ক বরফ কি? উত্তর হবে শুষ্ক বরফ হলো কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ, বা সলিড CO2 হচ্ছে শুষ্ক বরফ। এটি কৃত্রিম বৃষ্টিপাত সৃষ্টি করতে অথবা খুব ঠান্ডা করতে কোনো কিছু ব্যবহার করা হয় কুলেন্ট হিসাবে। ঠিক আছে, তাহলে শুষ্ক বরফ এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটা দেখে নেবে, এটা কিন্তু বারবার আসে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা বারবার চাকরি পরীক্ষায় আসে, সূর্যে প্রচুর শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? আমরা সবাই জানি আমরা পৃথিবীতে যত রকমের শক্তি পাই সেই শক্তির মূল উৎস কিন্তু আমাদের এই সূর্য না থাকলে কিন্তু আমাদের পৃথিবীতে আমরা কোনো রকম শক্তিই পেতাম না, সমস্ত কিছু বন্ধ হয়ে যেত। সূর্য ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। পৃথিবীর সমস্ত রকম শক্তি, এমনকি যে আমরা যদি ট্রেন চলছে না, ট্রেনও কিন্তু সূর্যের জন্য চলছে, যদি আমরা শক্তির বিচারে পরোক্ষভাবে শক্তির বিচার করি। ঠিক আছে, যাক সে আলোচনায় যাচ্ছি না। এখন আমার যেটা কোশ্চেন এখানে, সূর্যে প্রচুর শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? সূর্যের কেন্দ্রে আমরা তাপমাত্রা জানি প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বাইরে পৃষ্ঠের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু সূর্যের মধ্যে যে গ্যাসগুলো মূলত থাকে সেই গ্যাসগুলো হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, তাই না? এবং অন্যান্য গ্যাস থাকে, সবচেয়ে বেশি পরিমাণে থাকে হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপের পরমাণুগুলো কি হয়, অনেকগুলো হাইড্রোজেনের দুটো পরমাণু পরস্পর যুক্ত হয়ে যখন হিলিয়াম তৈরি করে, এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু যুক্ত হয়ে একটা বৃহৎ অণু বা নিউক্লিয়াস গঠন করলো, তখন কি হয়? প্রচুর শক্তি উৎপন্ন হয়। কতগুলো পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু যুক্ত হয়ে যখন একটা জটিল অণু নিউক্লিয়াস গঠন করে, তখন কি হয়? প্রচুর শক্তি উৎপন্ন হয়। তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, FUSION। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন, এই প্রক্রিয়াতেই কিন্তু সূর্যে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এই যে ফিউশন, দেখো এই ফিউশন, আর একটা আছে ফিশন।
এই সান বানান, সূর্য মানে সান, এই যে সানের মধ্যে ইউ আছে, দেখো ফিউশনের মধ্যে কিন্তু ইউ আছে, তাহলে সানে কি হয়, ফিউশন হয়, নিউক্লিয়ার ফিউশন, যেটাকে পারমাণবিক সংযোজন বলা হয়, সংযোজন প্রক্রিয়া। আরেকটা আছে নিউক্লিয়ার ফিশন, FISSION, ফিশন। এটার সঙ্গে দেখো সানের বানানের মিল নেই, কারণ এই ফিউশন আর ফিশন এটা অপশনে থাকে, দুটোই অপশনে থাকে চাকরি পরীক্ষায় যখন আসে। বারবার গুলিয়ে যাওয়ার জন্য আমরা এই সানের ইউ আর যেটার মধ্যে ইউ আছে এই বানানটা, এই ওয়ার্ডটা খেয়াল রেখে আমরা কিন্তু এই অ্যালফাবেটটা খেয়াল রেখে কিন্তু আমরা উত্তরটা সঠিক করে আসতে পারি। এই ফিশন প্রক্রিয়ায় কিন্তু কি হয়, পারমাণবিক বোমায় যে প্রচুর শক্তি উৎপন্ন হয় সেই প্রক্রিয়া, এটাকে বাংলায় নিউক্লিয় বিয়োজন বলা হয়। এই প্রক্রিয়াটা বড় অণু ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয় এবং সেখানে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে নিউক্লিয় বিয়োজন, এটা পারমাণবিক বোমায় তৈরি শক্তি উৎপন্ন হয়। আর এই নিউক্লিয়ার ফিউশন অনেক জায়গায় ঘটে, দেখো যত রকম নক্ষত্র মণ্ডলী শক্তি উৎপন্ন হয়, এছাড়া হাইড্রোজেন বোমায়ও কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন হয়। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া কিন্তু বিভিন্ন হাইড্রোজেন বোমা থেকেও প্রচুর শক্তি উৎপন্ন হয়। অনেক সময় জানতে চাওয়া হয় হাইড্রোজেন বোমায় কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, সেটাও কিন্তু নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। তাহলে সূর্যের শক্তি উৎপন্নের মূল কারণ হচ্ছে এই নিউক্লিয়ার ফিউশন, এই প্রক্রিয়ার মাধ্যমে, এটাও বারবার চাকরি পরীক্ষায় আসে, ঠিক আছে। আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? দেখো ভিটামিনটা কিন্তু এই চাকরির পরীক্ষাতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আজকে ক্লাসে শুরুতেই বলেছি আজকে গুরুত্বপূর্ণ কিছু সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেখান থেকে একটি বা দুটি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এখানে জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? আমরা ভিটামিন পড়েছি, দেখেছি দু রকমের, দ্রাব্যতা অনুসারে ভিটামিন দু রকম, একটা হচ্ছে জলে দ্রবণীয় আর একটা হচ্ছে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়। তো জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন বি, সি আর পি। এবার বি কমপ্লেক্সে বি এর অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। আর তেলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? তেলে বা ফ্যাট জাতীয় বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই আর কে, এইগুলো তেলের দ্রবণীয় ভিটামিন। চাকরির পরীক্ষায় এইভাবে আসে না, চাকরির পরীক্ষায় কি আসে, নিচের কোনটি একটি জলের দ্রবণীয় ভিটামিন বা নিচের কোনটি একটি তেলের দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। তো আমাদের যদি লিস্ট মুখস্থ থাকে তাহলে আমরা কোশ্চেন যেটাই আসুক উত্তর করে আসতে পারবো, ঠিক আছে। তাহলে জলের দ্রবণীয় ভিটামিন এই নামগুলো মনে রাখার একটা কৌশল আছে, তোমরা জানো হয়তো অনেকেই। কি কৌশল? না এই BCP এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। বিতে আমরা ইতিহাসে পড়েছি যে বিপিন চন্দ্র পালের নাম শুনেছি ইতিহাসে, তাহলে বিপিন চন্দ্র পাল জলের দ্রবণীয় ভিটামিন, মানে যদি আমরা মানে এরকম ভাবে মজা করে এরকম ভাবে মনে রাখি যে বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেছিলেন, তার মানে বিপিন চন্দ্র পাল জলের দ্রবণীয় ভিটামিন হয়ে গেল। বিপিন চন্দ্র পাল মানে বি ফর ভিটামিন বি, সিতে ভিটামিন সি চন্দ্র আর পালে পি, ঠিক আছে। ক্লিয়ার হলো? এই তিনটা আশা করছি আর মনে থাকবে, ভুলবে না। এবার তেলের দ্রবণীয় ভিটামিন দেখো ADE BCP যখনই জলের দ্রবণীয় জেনে গেলাম তখন বাদ বাকিগুলো তেলের দ্রবণীয়। বা তুমি এভাবে মনে রাখতে পারো, এসো দেখো এক খেলা, এসো দেখো এক খেলা, এসো এ, দেখো ডি, এক ই, খেতে খেলা, এসো দেখো এক খেলা, তাহলে তেলের দ্রবণীয় ভিটামিনের নাম মুখস্থ হয়ে গেল। তাহলে আশা করছি জলে এবং তেলে দ্রবণীয় ভিটামিনের নাম মুখস্থ হলো। এবার এখান থেকে শুধু যে দ্রাব্যতা অনুসারে কোনটা জলে কোনটা তেলে এটাই আসে পরীক্ষা, এরকম ব্যাপার নয়। এখান থেকে প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, তাদের অভাবে কি রোগ হয় সেটা মুখস্থ করতে হয়, এখান থেকে আসার সম্ভাবনা সেগুলো প্রবল। ভিটামিন বির অনেকগুলো ভাগ রয়েছে, দেখো B1, B2, B3, এগুলো প্রত্যেকটা রাসায়নিক নাম পড়বে। এতদিন কিন্তু এই CPAD এদের রাসায়নিক নাম আসতো, এখন এই B1, B2, B3 এদেরও রাসায়নিক নাম আসে। B12 কিন্তু বিশাল বড় রাসায়নিক নাম দেখবে, সায়ানোকোবালামিন, ঠিক আছে। আমি সবগুলো এখানে বি নিয়ে আলোচনা করছি না, কারণ অনেক সময় ব্যাপার। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে কি হয়, দাঁতের মাড়ির গোড়া দিয়ে রক্ত পড়ে, যেটাকে আমরা স্কারবি রোগ বলে থাকি। এবং টক জাতীয় ফলে এটা পাওয়া যায়। পি এর রাসায়নিক নাম হচ্ছে সাইটিন। এই ভিটামিন সি এর সঙ্গেই, সি এর মতোই উৎস এবং এর মতোই অভাবজনিত ফল, ঠিক আছে। এবার চলে আসি তেলের দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এটার অভাবে কি হয়, এটার অভাবে আমাদের রাতকানা, টোড স্কিন, ফিনোডার্মা এরকম অনেকগুলো রোগ হয়ে থাকে, ঠিক আছে। এর ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল বা কোল ক্যালসিফেরল, তাই না। এর অভাবে কি হয়, শিশুদের রিকেট রোগ হয় বা বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, ঠিক আছে। ভিটামিন ই এটার নাম হচ্ছে টোকোফেরল,
ঠিক আছে, টোকোফেরল এর অভাবে কি রোগ হয়, এর অভাবে তোমার বন্ধ্যাত্ব রোগ হয়। আর ভিটামিন কে তো ভীষণ ইম্পর্টেন্ট, ভিটামিনের কে কে রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এর অভাবে কি হয়, এর অভাবে তোমার রক্ত তঞ্চন, কোনো স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধতে পারে না সহজে, অর্থাৎ ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। এছাড়া নানা রকম কোশ্চেন এই ভিটামিন থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে, কোন ভিটামিন সামান্য তাপ দিলে নষ্ট হয়ে যায়, এই ভিটামিন সি কে তাপ দিলে নষ্ট হয়ে যায়, সামান্য তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ইত্যাদি। এর উৎস নিয়েও কখনো কখনো কোশ্চেন আসে। যাই হোক, আর ডিটেলসে আলোচনা করছি না, তোমরা ভিটামিন গুলো একটু ভালো করে পড়ে নিও, ভিটামিন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? বাতাস একটা মিশ্র পদার্থ, বাতাস একটা মিশ্র পদার্থ, অনেকগুলো গ্যাস এতে মিশে থাকে, তাই না? সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? না নাইট্রোজেন, N2 থাকে 78.08%, ঠিক আছে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এছাড়া কি থাকে? অক্সিজেন থাকে, O2 থাকে 20.60%। তার মানে এই নাইট্রোজেন আর অক্সিজেন মিলেই 100 ভাগের মধ্যে কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন মিলেই বেশিরভাগটা হয়ে গেল। 78 আর 20 98, তাই না? 98 প্রায় 99%-এর কাছাকাছি হয়ে গেল। বাদ বাকি 100 ভাগ পূর্তে সামান্য কিছু থাকলো, যেখানে কার্বন ডাইঅক্সাইড থাকে কিছু সামান্য 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। এছাড়া জলীয় বাষ্প থাকে, এছাড়া বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস থাকে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে, তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসে যে বাতাসে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাসটা? আর্গন গ্যাসটা কিন্তু বাতাসে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে। এবং যে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে তার মধ্যে একটা তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় গ্যাস থাকে, সেটা কোনটা? সেটা হচ্ছে রেডন। রেডন হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এটা অনেক সময় জানতে চাওয়া হয়। এছাড়া বাতাসে তো আরো কম বেশি বিভিন্ন গ্যাস থাকে। এই গ্যাস থেকে নানা রকম কোশ্চেন করা হয় যে বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতলের তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায়? সালফার ডাইঅক্সাইড, SO2। বাতাসে শহর অঞ্চলে কোন গ্যাস বায়ু দূষণ ঘটায়, মানে সীসা দূষণের ফলে হয়? ওগুলো থেকে আর বেশি আলোচনা করছি না। মোটামুটি যেটা জানতে চাওয়া হয়েছিল কোশ্চেনে, দেখো বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাহলে আমার অ্যান্সার এক্ষেত্রে এইটা। বাদ বাকিগুলো দেখে রাখবে, এগুলো আসতে পারে, ঠিক আছে। আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে আজকের ক্লাসে। আমরা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান বা সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, তার পরবর্তী কোশ্চেন নাম্বার 9। কি বলা হচ্ছে? পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? আমরা জানি একটি পরমাণু সাধারণত 3টে কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এছাড়া পজিট্রন আছে, যাই মূলত 3টে কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। এর মধ্যে সবচেয়ে ভারী কণাটি হচ্ছে কিন্তু নিউট্রন। সবচেয়ে ভারী কণা কি? নিউট্রন। এটা হচ্ছে সবচেয়ে ভারী কণা, অর্থাৎ এই কোশ্চেনটির সঠিক উত্তর এটা। এছাড়া জানি আরো দুটো কণা থাকে, ইলেকট্রন এবং প্রোটন। এর মধ্যে ইলেকট্রন হচ্ছে সব থেকে হালকা কণা, ঠিক আছে। যদি বলতো পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি, তাহলে কিন্তু ইলেকট্রন হতো, ঠিক আছে। এই নিউট্রন, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে সব থেকে হালকা ইলেকট্রন। ইলেকট্রন যেটা পরমাণুর বাইরের কক্ষপথ দিয়ে আবর্তন করে, ঠিক আছে। আর দেখো এই নিউট্রন কিন্তু একটি নিস্তড়িত কণা। প্রোটন যে থাকে, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এখান থেকে আরো ঘুরিয়ে ফিরে বিভিন্ন কোশ্চেন আসে, যেমন যে ইলেকট্রনের আবিষ্কারক কে? ইলেকট্রন কণাটি আবিষ্কারক কে? আমরা জানি ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন। এছাড়া প্রোটনের আবিষ্কারক কিন্তু রাদারফোর্ড। প্রোটনের আবিষ্কারক বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিউট্রনের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী স্যাডউইক হচ্ছে নিউটনের আবিষ্কারক, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আসে। এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন থাকে না? আমরা জানি সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম যেটা, তার কেন্দ্রে কিন্তু এই নিউট্রন কণা থাকে না, সেখানে একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে না। তাহলে নিউট্রন বিহীন পরমাণু হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপ নিয়ে কোশ্চেন আসে। এইখান থেকে আইসোটোপ নিয়ে কিন্তু বারবারই পরীক্ষায় আসতে দেখা যায় যে আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসোটোন কাকে বলে। আমরা জানি আইসোটোপ কি? বিভিন্ন পরমাণু যদি প্রোটন সংখ্যা সমান হয়, প্রোটন সংখ্যাগুলো সমান হলে তাদেরকে আমরা আইসোটোপ বলি। যদি ভর সংখ্যাগুলো সমান হয় তাদেরকে আমরা আইসোবার বলি। আর নিউট্রন সংখ্যাগুলো সমান হলে তাদেরকে আমরা আইসোটোন বলি। এগুলো থেকেও এই কোশ্চেন আসে পরমাণুর এই গঠন থেকে। সুতরাং এই পরমাণুর গঠনের বিষয়টিও, মানে চ্যাপ্টারটিও ভালো করে একটু পড়ে নেবে। এখান থেকেও প্রায় কোশ্চেন আসতে দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে আসতে পারে, আর রেলের এক্সামে তো আসেই, ঠিক আছে।
চলে যাই আমরা নেক্সট কোশ্চেন। দেখো আরেকটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম আজকে অল্প সংখ্যক কোশ্চেন আলোচনা করব, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এই অল্প মনে হয় 10টা কোশ্চেন টোটাল আজকের ক্লাসে 10টা কোশ্চেনই আলোচনা করলাম। এই 10টা কোশ্চেনের মধ্যে কিন্তু বারবার পরীক্ষায় আসে, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে। আশা করছি আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও আসলেও আসতে পারে একটা কোশ্চেনের মধ্যে থেকে। 10টা পড়ে যদি একটি কোশ্চেন কমন পাওয়া যায় ভীষণ ভালো ব্যাপার। কিন্তু এছাড়া দেখো 10টা কোশ্চেন আলোচনা করলাম, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের যে আমরা ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যা করতে কিন্তু 10টা কোশ্চেন পড়তে গিয়ে অন্তত 60-70টা কোশ্চেন আমরা পড়ে ফেলেছি, 60-70টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পড়ে ফেলেছি কমপক্ষে, বা তারও বেশি হতে পারে। ঠিক আছে, দেখো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার কি কি দিয়ে গঠিত? ফিউজ তার মূলত আমরা জানি যে পিবি মানে লিড বা সীসা, প্লাস এসএন মানে টিন। এসএন থাকে মোটামুটি 62%, ঠিক আছে, আর পিবি থাকে 38%। এই নিয়ে হচ্ছে ফিউজ তার গঠিত। ফিউজ তারের উপাদান হচ্ছে এটা। এইখান থেকে ফিউজ তারের উপাদান সম্পর্কিত কোশ্চেন আসে। এছাড়া যেটা মেইন কোশ্চেন এখান থেকে বারবার আসতে দেখা যায় যে ফিউজ তারের বৈশিষ্ট্য কি। ফিউজ তারের বৈশিষ্ট্য কি টেকনিক্যালের বিভিন্ন এক্সামে আসে, রেলের এক্সামে আসে, এমনকি পুলিশের পরীক্ষাতেও আসতে পারে। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে যে লো মেল্টিং পয়েন্ট এবং হাই রেজিস্ট্যান্স, অর্থাৎ উচ্চ রোধযুক্ত এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। ফিউজ তারের গলনাঙ্ক কিন্তু 183 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ফিউজ তারের এটা হচ্ছে গলনাঙ্ক 183 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক। ঠিক আছে, তো ফিউজ তারের বৈশিষ্ট্য কি বললাম? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। এছাড়া বাড়িতে যে আমরা ফিউজ তার যুক্ত থাকে, মেন লাইনের সঙ্গে বাড়িতে যে ফিউজ তার যুক্ত থাকে, সেই ফিউজ তারটা কি ধরনের কানেকশনে থাকে? ফিউজ তারটা কিন্তু বাড়িতে আমরা যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি, প্রত্যেকটা যন্ত্রপাতি কিন্তু প্যারালাল কানেকশনে থাকে, সমান্তর কি বলে প্যারালাল কানেকশনে থাকে। আর ফিউজ তারটাই কিন্তু একমাত্র সিরিজ কানেকশনে বা শ্রেণী সমবায়ে থাকে। ঠিক আছে, তো বাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি, কোন যন্ত্র যে ব্যবহার করা হয়, ফ্যান থেকে টিউবলাইট ইত্যাদি যা যা থাকে, সেগুলো কিন্তু সবই প্যারালাল কানেকশনে থাকে, বা আর একমাত্র ফিউজ তারটাই কিন্তু শ্রেণী সমবায়ে থাকে। এছাড়া ফিউজ তার থেকে কোশ্চেন আসে যে ফিউজ তারের রেটিং কোন এককে করা হয়? ফিউজ তারের রেটিং কিন্তু অ্যাম্পিয়ারে করা হয়। সাধারণত 5 অ্যাম্পিয়ার, 7.5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, এই সমস্ত রেটিং এর ফিউজ তার আমরা বাজারে দেখে থাকি। ঠিক আছে, তাহলে ফিউজ তারের রেটিং করা হয় কি? অ্যাম্পিয়ার এককে। তাহলে আশা করছি ফিউজ তার নিয়ে অনেক তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম, উপাদান, বৈশিষ্ট্য এবং মেল্টিং পয়েন্ট। এছাড়া ফিউজ তার বাড়িতে কোন সমবায়ে যুক্ত থাকে, এছাড়া ফিউজ তার রেটিং কোন এককে করা হয়। ঠিক আছে, তাহলে ফিউজ তার থেকেও কোশ্চেন আসে। এরই সঙ্গে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ সায়েন্সের কোশ্চেন আলোচনা করছিলাম, সেই আলোচনা শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে আরো ভীষণ গুরুত্বপূর্ণ আরো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আশা করছি ক্লাসটি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে, এবং আশা করছি যে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু কমন এসেই যেতে পারে আসন্ন পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষায়, যেটা 26শে সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে।